আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ট্রাইব্যুনালে তদন্ত শেষে শীঘ্রই শেখ হাসিনা বিচার শুরু, সাক্ষাৎকারে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে প্রধান উপদেষ্টা। বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি, বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে শহর গ্রামে সমান লোডশেডিং দেওয়ার পরিকল্পনা। দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবিতে বিএনপি ও বিজেপির ঐকমত্য, যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো প্রকাশের আহ্বান। ঐকমত্য কমিশনের সাথে গণসংহতি আন্দোলন ও জেএসডির একাংশের আলোচনা, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে শীঘ্রই জুলাই সনদ গৃহীত হওয়ার আশা। দুই উপদেষ্টার এপিএস ও পিওদের দুর্নীতির বিষয়ে দুদকের তদন্ত শুরু, সরকারের ভেতরে দুর্নীতির প্রতিবাদে যুব অধিকার পরিষদের মার্চ 14 কর্মসূচি। এবং চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে সোমবার জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ, ভুল সূত্রে জয়ে ফেরার লক্ষ্যে টাইগাররা। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ট্রাইব্যুনালে তদন্ত শেষে গণহত্যা দায়ে শীঘ্রই শেখ হাসিনার বিচার শুরু হবে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা সম্মেলনের এক ফাঁকে আল জাজিরাকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। গণমাধ্যমটিতে রোববার প্রচার হয় প্রধান উপদেষ্টার সেই সাক্ষাৎকারটি। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিচার নিয়ে কথা বলেন। পতিত আওয়ামী লীগ সরকার গণহত্যা, গুম, খুনসহ যেসব অপরাধ ঘটিয়েছে তার প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে। চলতি মাসের শেষে বা আগামী মাসের প্রথম দিকে শুরু হতে পারে শেখ হাসিনার বিচার। ভারত তাকে আশ্রয় দিয়েছে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের তেমন আপত্তি নেই। তবে সেখানে বসে তিনি কোনো ধরনের বক্তব্য দিতে পারবেন না, কারণ এতে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। প্রধান উপদেষ্টা বলেন, নির্দিষ্ট সময়ে নির্বাচন করাই তার লক্ষ্য। জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই সংস্কার কার্যক্রম চূড়ান্ত করা হবে। সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম এজেন্ডা। সংস্কারের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল যদি রাজি হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী জুনের মধ্যেই নির্বাচন হবে। এর বাইরে একদিনও সময় নেবে না অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া বা না নেয়া দলটির সিদ্ধান্ত নির্বাচন কমিশন ও অন্যান্য দলের উপর। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। গরমে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করতে না পারলে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে বলেও জানান তিনি। আমিনবাজার গোপালগঞ্জের জাতীয় গ্রিড লাইনের বিপর্যয় নাশকতা ছিল কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিষয়ে তদন্ত 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে হবে, বিস্তারিত জানিয়েছেন রফিকুল বাশার। আমিনবাজার গোপালগঞ্জ সঞ্চালন লাইনে বিচ্যুতি হওয়ায় শনিবার জাতীয় গ্রিড বিপর্যয় হয়। এতে খুলনা ও বরিশাল বিভাগের প্রায় সব জেলায় একসাথে বিদ্যুৎ চলে যায়। বন্ধ হয়ে যায় রামপাল ও পায়রাসহ 2277 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার 7টি বিদ্যুৎ কেন্দ্র। দুর্ভোগে পড়ে দক্ষিণাঞ্চলের 21 জেলার বিদ্যুৎ গ্রাহক। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে সচিবালয়ে জানান বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা। বিষয়টাকে তদন্ত করার জন্য আমরা বুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর আব্দুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে এটা কমিটি করেছি। আমরা গ্রিড স্টেবিলিটি নিয়ে আপনাদের মতো আমরাও
concerned. গরমে বিদ্যুতের লোডশেডিং সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রয়োজনে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়ানো হবে। আরও 2 কার্গো LNG আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই সভাতে বলছি সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর এরিয়ার মধ্যে, এবং এটা আমি আজকের থেকে পার্সোনালি মনিটর করব। বৈদ্যুতিক ত্রুটির কারণে শনিবার মেট্রো রেল দীর্ঘ সময় বন্ধ ছিল। কারণ অনুসন্ধানে কমিটি করা হয়েছে। এখন থেকে মেট্রো রেলে কোনো ত্রুটি দেখা দিলে 10-15 মিনিটের মধ্যে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। সারতে 5 মিনিট লাগছে, কিন্তু লোক যেতে 1.5 ঘন্টা লাগছে। 15 মিনিটের মধ্যে রেসপন্স করতে পারতে হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সংস্কার নিয়ে জাতীয় সনদ তৈরি করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত বলে মনে করছে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। গুলশান কার্যালয়ে 2 দলের বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবাই ঐক্যমত্যে পৌঁছেছে, এমন সংস্কারগুলো করে বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। রাহুল রায় রিপোর্ট। নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি। বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে এরই মধ্যে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক হয়েছে। রোববার বিকেলে বৈঠক হলো বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সঙ্গে। বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, সংস্কার আর নির্বাচন নিয়ে ঐক্যমতে পৌঁছেছেন তারা। সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে, সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে। কারণ জনসম্পৃক্ত কোনো সংস্কার আগামী সরকার যদি ছুটে ফেলে দেয় তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। কিন্তু সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায়, এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব, বিকজ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কারগুলি দিয়ে দিয়েছে, ওনারা শুধু এগুলি কাটশট করে তারা বলে দিবে যে কোন কোন ব্যাপারে ওনারা একমত হয়েছে, আর যেগুলিতে একমত হয়নি সেগুলি তো আর নেগোসিয়েশন করার সুযোগ নাই। দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপির মতামত তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতিকে জানান কোথাও ঐক্যমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। সুতরাং আজকে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে নির্বাচনী রোডম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় সৃষ্টি হচ্ছে, জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হচ্ছে, এটা গণতন্ত্রের, আগামী দিনের গণতন্ত্রের জন্য, নির্বাচনের প্রক্রিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে। বিএনপি ও বিজেপি 2 দলই মনে করে নির্বাচিত সরকার আসলে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই দেশে স্থিতিশীলতা আসবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট জারির বিষয়টি নিশ্চিত করেছেন এসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। সিটি নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফল বাতিল চেয়ে 2020 সালের 3রা মার্চ মামলা করেছিলেন ইশরাক হোসেন। সেই মামলায় গত 27শে মার্চ ডিএসসিসি নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন আদালত। রায়ে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেটে বাতিল করা হয়। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচনের আগে সংবিধান সংশ্লিষ্ট সংস্কার চায় না তার দল। তবে বিচার ব্যবস্থা, জনপ্রশাসন ও দুর্নীতির প্রশ্নে সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে আসলে তা বাস্তবায়নের পক্ষে তারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে শীঘ্রই জুলাই সনদ গৃহীত হবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়ের ধারাবাহিকতায় রোববার জাতীয় ঐক্যমত কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের বৈঠক। জাতীয় সংসদ ভবনের এলইডি হলে 3 ঘণ্টার বেশি সময় ধরে আলোচনার পর গণমাধ্যমকে গণসংহতি আন্দোলন জানিয়েছে 138টি সংস্কার প্রস্তাবের সাথে তারা একমত। আমরা দেখতে পাচ্ছি 15 জুলাইয়ের মধ্যেই মোটামুটিভাবে
সর্বসম্মত এবং দ্বিমত এই বিষয়টা নির্ধারিত হয়ে যাচ্ছে। কাজেই সর্বসম্মতের মধ্যে সংবিধান সংশ্লিষ্ট নয় এমন সমস্ত বিষয়ে নির্বাহী আদেশে বাস্তবায়ন হয়ে যেতে পারে, আর বাকিটা সংসদ নির্বাচনের পরে হবে। কাজেই সংবিধানের বিষয়। দুপুরের পর ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় বসে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রতিনিধিরা। বিদ্যমান বন্দোবস্তে নতুন রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ সম্ভব নয় বলে জানান তারা। পুনর্বিন্যাস করা ছাড়া আমরা যদি নতুন একটি ক্ষমতায়নের যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি অনেকেই, সেটির দিকে যেতে চাই, তাহলে পুরনো ব্যবস্থায় ফিরে আসবার সম্ভাবনা থাকবে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, 15 জুলাইয়ের নির্ধারিত সময়সীমার মধ্যে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসবে বলে আশাবাদী তিনি। এখানে আমরা যারা আছি আমরা সকলে একত্রিতভাবে অর্জনের চেষ্টা করছি, যে অর্জন শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যতটা দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সকলে একমত হয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে সেই ঐক্য বজায় রাখতে আহ্বান জানান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সংখ্যালঘু নারীদের অধিকারের বিষয়ে জামাত ইসলামের ভূমিকায় ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মেলার। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নায়েবে আমির বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও জামাতের কাজের ক্ষেত্রে সহযোগিতামূলক আলোচনা হয়েছে। সাদি মাহমুদের রিপোর্ট। মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের ঘণ্টাব্যাপী বৈঠক। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পর্ক আরও এগিয়ে নিতে আলোচনা হয়। নারী অধিকার ও সংখ্যালঘু বিষয়ে জামায়াতের অবস্থান জানতে চায় ইইউ। উত্তরে যার যার অধিকার নিশ্চিতের বিষয়ে জামায়াত সচেতন ও সচেষ্ট বলে জানানো হয়। নারীদের ব্যাপারে, পুরুষের ব্যাপারে, সকলের ব্যাপারে যার যার অধিকারের ব্যাপারে জামাত অত্যন্ত সচেতন, দৃঢ় এবং প্রত্যেকে তার রাইটস ভূমিকা পালন করবে। তারা বলেছিল যে মহিলাদের রিফর্ম কমিটির কিছু রিপোর্ট বেরিয়েছে, সেখানে আমরা একটা বিষয় আপত্তি করেছি যে সেখানে যৌনকর্মীদেরকে লাইসেন্স দেওয়ার যে প্রস্তাবনা, এটি মহিলাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, ইনহিউম্যান এবং তাদের সম্মানের প্রতি আঘাত, অধিকারের প্রতি আঘাত। নির্বাচন ইস্যুতে বিশদ আলোচনায় পর্যবেক্ষক পাঠানো ও বুথে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে ইইউকে অবহিত করে জামায়াত। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনের অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্যে বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনের সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে, আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে যে টাইমলাইন দিয়েছেন, জামায়াত সেটি সমর্থন করে বলেও ইউরোপীয় ইউনিয়নকে জানান জামায়াত নেতারা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। চীনকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। রোহিঙ্গাদের মিয়ানমারে আরাকানে স্থায়ী বসবাসের জন্য ফিরিয়ে দিতে দেশটির সহযোগিতা চেয়েছে দলটি। রাজধানীর একটি হোটেলে কমিউনিস্ট পার্টি সাউথ এশিয়ান জোনের ডিজি সহ 3 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জামাতের নায়েবে আমির আবু তাহের। এ সময় তিনি বলেন, চীনকে দেশের অর্থনৈতিক উন্নয়নে ও শিক্ষা খাতে স্কলারশিপ সুবিধা বৃদ্ধি সহ ব্লু ইকোনমি এবং সুনীল অর্থনীতিতে বিনিয়োগ বাড়াতে উৎসাহ দেওয়া হয়েছে। আমরা তিস্তা ব্যারেজের ব্যাপারে স্পেসিফিক্যালি বলেছি এবং সেকেন্ড পদ্মা ব্রিজ যে ইনভেস্ট করার জন্য আমরা বলেছি। ডিপ সিতে যে পোর্ট হচ্ছে এবং সেটার জন্য আমরা সেখানে ইনভেস্টমেন্টের জন্য বলেছি। আমাদের সাথে রিজিওনাল সিকিউরিটি ইস্যুতে আলোচনা হয়েছে। এই জন্য ব্যালেন্স অফ সিকিউরিটি ইস্যুজ এ ব্যাপারে আমরা তাদের সাথে মত বিনিময় করেছি। দুই উপদেষ্টার একজন এপিএস এবং 2 পিওর দুর্নীতির তদন্তে মার্চ টু দুদক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। 2 উপদেষ্টার এপিএসদের অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি মহাপরিচালক জানিয়েছেন, ইতিমধ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক। বিস্তারিত রোকসানা আমিনার রিপোর্টে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। একই অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। সরকারের অভ্যন্তরে এমন অবাধ দুর্নীতির প্রতিবাদে দুপুর 12টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। প্রতিবাদ পরবর্তী সংগঠনটির একটি প্রতিনিধি দল দুদক চেয়ারম্যানের সাথে দেখা করে আগামী 15 দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ও গ্রেপ্তারের দাবি জানান। আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। বিকেলে প্রেস ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানিয়েছেন 2 উপদেষ্টার এপিএস এর দুর্নীতির অভিযোগ আমলে নিয়েছেন তারা। এই বিষয়টা আপনারা উপস্থাপন করেছেন, এই বিষয়ে আমাদের নজরে এসেছে এবং আমরা এই বিষয়ে কাজ করছি এবং নির্বাচন কমিশন এই জাতীয় যে কোনো ধরনের অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে এবং আমরা এই নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে। 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 40 কোটির বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ এনে ময়মনসিংহ 11 আসনের এমপি কাজিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সাথে তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় সংস্থাটি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচার দাবি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দাবি আদায়ে মঙ্গলবার সারা দেশে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। এনামুল কবির রূপমের রিপোর্ট। সুপ্রিম কোর্ট ভবনে সংবাদ সম্মেলন করে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর হিসেবে অভিহিত করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতারা। বলেন, এখনও উচ্চ ও নিম্ন আদালতে ফ্যাসিবাদের দোসর, দুর্নীতিবাজ ও দলবাজ বিচারকরা কাজ করছে। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দকে নির্বাচনে অযোগ্য ঘোষণাকারী বিচারপতি বহাল তবিয়াতে রয়েছেন। আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনী বৈতরণী পার করানোই ছিল এ সকল বিচারপতির মূল উদ্দেশ্য। হাইকোর্ট বিভাগের একাধিক বিচারপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কোনো ধরনের বক্তব্য মিডিয়ায় প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আইনজীবীদের। শেখ হাসিনার মতোই দোষী হচ্ছে খায়রুল হক। তার হাত দিয়েই জুডিশিয়াল কুর মাধ্যমে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা গণতন্ত্র হত্যার জন্য যেভাবে দায়ী, ঠিক তেমনিভাবে খায়রুল হক সাহেবও দায়ী। কিন্তু আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেননি, যদিও খায়রুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা আছে। সাবেক বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার না করলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা কঠিন হবে বললেন আইনজীবী নেতারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় কোনো সমস্যা হয়নি। সন্ধ্যায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 60 টন পণ্য স্পেনে পরিবহনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট উদ্বোধন শেষে উপদেষ্টা কথা বলেন। তিনি জানান, সিলেটের পর শীঘ্রই চট্টগ্রাম বিমানবন্দরেও কার্গো ফ্লাইট চালু হবে। অনুষ্ঠানে মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সহ সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশের কর্মকর্তারা সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ইনশাআল্লাহ আমরা ট্রান্সশিপমেন্টের যে বাতিলের যে সমস্যা, কোনোটাই হয়নি। আপনারা নিজেরাও দেখেছেন যে যেটা ধারণা করা হয়েছিল যে আমাদের রপ্তানি বাণিজ্যে একটা ব্যাপক প্রভাব আসবে, প্রভাব ইজ জিরো।
অ্যান্ড আমরা মনে করছি যে আমাদের পূর্বে যে খরচ ছিল আমরা সিভিল এভিয়েশন এবং আমাদের মন্ত্রণালয় সকলে মিলে, যেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি, সরকার, জ্বালানি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়, আমরা আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টায় ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা আমাদের পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব। আমরা মনে করি এর মাধ্যমে আমাদের কৃষিজ পণ্য এবং আমাদের শিল্প পণ্য, গার্মেন্টস পণ্য, এই দুইটার ব্যবসায়িক প্রবৃদ্ধি আসবে। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন শ্রম সংস্কার কমিশন প্রধান। একই সাথে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা যেন আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য থাকে সে বিষয়ে জোর দিয়েছেন তিনি। বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনায় কর্মস্থলের নিরাপদ, স্বাস্থ্যকর, মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত এবং দুর্ঘটনা ও অসুস্থতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে তাগিদ দেন বক্তারা। আলিম আল রাসির রিপোর্ট। বর্তমান বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে শিল্প ও বাণিজ্যিক কর্মকাণ্ড যেমন বৃদ্ধি পাচ্ছে, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কর্মক্ষেত্রে দুর্ঘটনা, স্বাস্থ্য ঝুঁকি ও বিভিন্ন পেশাগত রোগের হার। প্রতিবছর লাখ লাখ মানুষ কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার বা পেশাগত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হন, যার প্রভাব পড়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উপর। কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে রাজধানীতে ওশি ফাউন্ডেশনের উদ্যোগে কর্মস্থলে জীবন রক্ষা, আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস প্রতিফলন ও জাতীয় আলোচনা। আমি তো শ্রম দিয়ে সমাজ এবং সভ্যতাকে নির্মাণ করি। দুর্ঘটনা ও পেশাগত রোগ প্রতিরোধে কার্যকর নীতিমালা ও ব্যবস্থা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে জোর দেওয়া হয়। Employer liability is good because it is there in the law, but in some cases it is not good because it entirely depends on the employer's wish and employer's own willingness to give to someone or not. So Bangladesh has moved from 0 to step 1. Now we are asking them to move from step 1, which is employer liability, to step 2, which is social security liability. AI এবং ডিজিটাল ব্যবস্থাপনার এই অন্ধ প্রয়োগ শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি, মানবিক চাপ এবং কর্মস্থলে দুর্ঘটনা ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আমাদের দাবি যে শ্রমিকদের মতামত অংশগ্রহণকরণ ছাড়া কোনো প্রযুক্তি যেন প্রয়োগ না করা হয়। আলোচনায় শ্রম আইনের যথাযথ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। একদিনের জন্য যদি কাউকে নিয়োগ করেন, তার নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, আর কিছু করেন আর না করেন। মজুরির মানদণ্ড যদি না দেন, তাকে যদি আপনি আপনার অন্যান্য সুবিধা না দেন, অসুবিধা, কিন্তু সেগুলো নিয়ে পরে আলোচনা হতে পারে, সেগুলো নিয়ে দরকার হবে আলোচনা হবে, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সারা বাংলাদেশের মানুষের জন্য আর কিছু করতে পারি আর না পারি, আমরা একটা নিরাপদ কাজের সংস্কৃতি যেন গড়তে পারি। বিশিষ্টজনরা বলছেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হলে শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি আরও মজবুত হবে দেশের অর্থনীতি। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। এবার স্পোর্টস। নিউ ইয়র্কে অ্যালবানিতে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের উদ্যোগে আগামী 28 ও 29 জুন এম্পায়ার স্টেট প্লাজা কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। দুদিনের এই কনফারেন্সে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ইসলামিক স্কলাররা আলোচনা করবেন। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, জেনারেল সেশনের পাশাপাশি এই কনফারেন্সে রয়েছে যুব ও নারীদের জন্য আলাদা সেশন। দুদিনের যেখানে জীবন ঘনিষ্ঠ নানা গুরুত্বপূর্ণ নির্দেশনা পাবেন কনফারেন্সে অংশগ্রহণকারীরা। আয়োজকরা বলেন, আল্লাহ রাসূলের পথ নির্দেশনাকে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। বিমান বাহিনী বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 দেশের সব প্রধান ঘাটে স্টেশন ইউনিটে অনুষ্ঠিত হচ্ছে। মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে আকাশ যুদ্ধের রণকৌশলগুলো অনুসরণ করে আক্রমণ, শত্রু বিমান শনাক্ত করা, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, রসদ সরবরাহ, সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন, অনুসন্ধান উদ্ধার সহ সব ধরনের অপারেশন পরিচালনা করছেন বিমান বাহিনীর বৈমানিকরা। মহড়ায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে মহড়া সরেজমিনে পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
মহড়ায় বিমান বাহিনীর সব ধরনের যুদ্ধ ও পরিবহন বিমান, হেলিকপ্টার ইউনিট, রেডার ইউনিট, মিসাইল ইউনিট ও আনম্যান্ড এরিয়াল সিস্টেম ইউনিট সর্বাত্মকভাবে অংশগ্রহণ করছে। 30 এপ্রিল 2025 পর্যন্ত মহড়া অনুষ্ঠিত হবে। দর্শক, আমাদের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। বিরতির পরে দেখবেন দর্শক আবার অনুষ্ঠান জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। দীর্ঘ 2.5 মাস যাবৎ নিখোঁজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সাইফুল ইসলাম লিখন। তাকে অপহরণ ও গুম করার অভিযোগে সন্দেহের আঙুল সাদ্দাম সহ তার 3 বন্ধুর দিকে। ঘটনা অন্য খাতে নেয়ার অভিযোগ এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এনামুল কবির রূপমের রিপোর্ট। নিখোঁজ সন্তানের ছবি নিয়ে কাঁদছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম লিখনের মা। মুন্সিগঞ্জ সদরের বাসা থেকে বন্ধুদের ডাকে বের হয়ে যাওয়ার পর আর বাসায় ফেরেনি লিখন। তার মা জানেন না ছেলে বেঁচে আছে নাকি কেউ মেরে ফেলেছে। সন্তানকে ফিরে পেতে সংবাদ সম্মেলনে এসে পুলিশের ভূমিকাও খুব রহস্যজনক বললেন লিখনের ভাই। সাদ্দামের ঘনিষ্ঠ বন্ধু থানার এসআই কর্মকর্তা সাদ্দাম মোল্লা আমাদেরকে মুন্সিগঞ্জ সদর থানায় জিডি করা যাবে না বলেন। জিডি কর্মকর্তা এসআই মুকসুদুলকে সরিয়ে কোনো এক অজানা কারণে সাদ্দাম মোল্লাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়, যিনি কিনা লিখনকে যে অপহরণ করেছে তারই ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু এসআই সাদ্দাম মোল্লা লিখনের বন্ধু সাদ্দাম সহ অনেকের নামে মামলা নিতে অসম্মতি জানান। তখন এসআই সাদ্দাম মোল্লা নিজের মতো করে একটি সাধারণ অভিযোগপত্র লিখে আমার বাবা সাক্ষ্য নিতে আসেন। আমরা থানায় জিডি এবং মামলা করার পর থেকে লক্ষ্য করছি লিখনের অপহরণের সাথে বেশি সন্দেহ করি যাদের, তাদের সঙ্গে এসআই সাদ্দাম মোল্লা বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে বৈঠকে বসেন। তারা যে সন্দেহভাজন আসামি, তাদেরকে যে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে, ওভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, পুলিশের দায়িত্বহীনতা থাকলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সাইফুল ইসলাম লিখনকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল ডাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আরও 56 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা শতাধিক। এতে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা 51,500 ছাড়িয়েছে। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে 2100 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এবছর মার্চ মাসের 3য় সপ্তাহ থেকে গাজায় আবারও বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এবার আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে এমডব্লিউ বাংলাদেশ ম্যাগাজিন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল বেঙ্গল ইন মোশন এর দ্বিতীয় আয়োজন। সকালে আলোকি সেন্টারে এই আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের সাথে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী নাচের মেলবন্ধন ও শিল্পের সৌন্দর্য তুলে ধরা হয়। বেঙ্গল ইন মোশনের এই বছরের থিম ছিল টাইমলেস টেগর। অনুষ্ঠানে বরেণ্য নবীন শিল্পীদের পরিবেশনায় উপস্থাপিত হয় 4টি শাস্ত্রীয় নৃত্যরূপ, ভারতনাট্যম, কথক, মণিপুরী ও ওডিশি। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী এবং এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী সহ বিশিষ্ট জনেরা সে সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ট্যুরিজম বিউটি মিস বাংলাদেশ ইউএস অর্গানাইজেশন গ্র্যান্ড ক্রাউনিং অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে নীলিমা হাসান মোহনা মিস পিস ইন্টারন্যাশনাল, ইরানা ইশরাত মিস ফেস অফ বিউটি বাংলাদেশ 2025, মিস ফেস অফ বিউটি ইন্টারন্যাশনাল ও আতশী সুলতানাকে মিস প্ল্যানেট বাংলাদেশ 2025 হিসেবে ঘোষণা করা হয়েছে। আয়োজনে অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম, ইভেন্ট সমন্বয়কারী নাজমুল হাসান সহ অন্যরা।
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো কালার্স মাল্টিমিডিয়া পার্সোনালিটি অ্যাওয়ার্ড 2025। সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা 10 গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার নির্মাণে 10 লাখ টাকার চেক প্রদান করেছে আল আরাফা ইসলামী ব্যাংক। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের কাছে চেক হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জাফর আহমেদ খান, ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক অধ্যাপক সাইমা শারমিন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল আল মামুন, SM আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন 3000-এর বেশি অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা, ঢাকার বিভিন্ন স্থানে রাজুক ও গৃহায়ণ কর্তৃপক্ষের অভিযান। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। ঢাকায় রাজুকের অনুমোদনহীন নির্মাণাধীন বেশ কিছু ভবনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। রাজধানী কেরানীগঞ্জ উত্তরখানে এই উদ্ধার অভিযান চালানো হয়। মিরপুরের রূপনগরে জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে দখল করা সরকারি জমি 20 বছর পর উদ্ধার করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। রিয়াজ ইসলামের রিপোর্ট। রাজুকের প্রাথমিক জরিপ অনুযায়ী রাজধানী ও আশপাশের 3382টি নির্মাণাধীন ভবনের মধ্যে যেসব রাজুকের অনুমতি নেই, রাজুকের নকশা মেনে ভবন তৈরি হয়নি, সেসব ভবনে এই কার্যক্রম চালাচ্ছে রাজুক। কেরানীগঞ্জের স্বাগতা ইউনিয়ন পরিষদের একটি এলাকায় উচ্ছেদ অভিযান চালায় রাজুক। উত্তরায় উত্তরখানের মাতারবাড়ি এলাকায় অনুমোদনহীন প্রায় নির্মাণাধীন 10টি ভবনে উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রতিদিন আমাদের রাজধানী ঢাকাতে 2টা টিম আমরা জোন ভিত্তিক ভাগ হয়ে আমরা এই অভিযানটি পরিচালনা করছি এবং আমাদের যে তালিকা হয়েছে প্রায় 3000 উপরে ঢাকা শহরে এরকম ভবন আছে যারা নকশা ব্যত্যয় করে বা এই ভবনগুলো নির্মাণ করছে। আমরা প্রতিটা ভবনে এই অভিযানগুলো আমরা পরিচালনা করব। আমরা রাজুক অনুমোদিত নকশা বহির্ভূত যারা ভবন নির্মাণ করছে তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে। পাশাপাশি যারা অনুমোদিত নকশা নিয়েছে কিন্তু নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ করছে তাদের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছে। রূপনগর আবাসিক এলাকায় উচ্ছেদ অভিযান চালায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। যে অবৈধ দখলদার তার দাবি হচ্ছে সে কিনছে বা সামথিং এরকম করে অনেক কিছু বলেছে, মামলা পাল্টা মামলা চলতেছে, ইমেল আসছে, তারা ইনজাংশন আনছিল। এরপর আবার আমরা যাদের পক্ষে এখন মানে বুঝাই দিব যাদেরকে, তারা আবার সেই নিষেধাজ্ঞার উপরে আবার বাতিল, হাইকোর্ট থেকে বাতিল নিয়ে আসছেন, আদেশ নিয়ে আসছেন ওই আগের নিষেধাজ্ঞার বাতিল অর্ডার। তো এখন এটা আমাদের গৃহায়ণ কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে যে বরাদ্দপ্রাপক তাকে জিনিসটা বুঝিয়ে দেওয়া। নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে রাজুক ও গৃহায়ণ কর্তৃপক্ষ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ খেলাফতে আন্দোলনের একাংশের নেতারা। বিকেলে দলের আমির আবু জাফর কাশেমের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠকে আগামী নির্বাচনে সুষ্ঠু করা নিয়ে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেন তারা। সেই সাথে সংস্কার বাস্তবায়ন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা বলেন বাংলাদেশের খেলাফতে আন্দোলনের একাংশের নেতারা। গাজা, ভারত ও রোহিঙ্গা সহ বিশ্বজুড়ে নিপীড়িত মুসলিমদের পক্ষে সংহতি সমাবেশে পরবর্তী সংবাদ সম্মেলন করেছে আধিপত্য বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বাংলাদেশে মুসলিম সুন্নি কমিউনিটির ঐক্যের মাধ্যমে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে নিহতের ক্ষতিপূরণ ও ন্যায় বিচার সুনিশ্চিত করার আহ্বান জানানো হয়।
ঢাকা সহ দেশের সকল বিভাগীয় শহরে জনসাধারণের জন্য বিনামূল্যে পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে ঢাকা ওয়াসায় স্মারকলিপি দিয়েছে মৌলিক বাংলা সংগঠন। দুপুরে ওয়াসা স্মারকলিপি দেওয়ার পর বক্তারা জানান, ওয়াসার উচিত প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে পানি সরবরাহ করা। এ সময় সংগঠনের নেতারা ড্রিঙ্ক ওয়েল কোম্পানির সঙ্গে ওয়াসার সকল চুক্তি বাতিলের দাবি জানান। কর্মসূচিতে মৌলিক বাংলা সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতির পরে দেখবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। নোয়াখালী সদর পশ্চিম এউশবালিয়া ইউনিয়নের ইদ্রিস পাটোয়ারির বাড়ির সৈয়দ নবীঘর নির্মাণ করতে গিয়ে চাঁদা না দেয় বসতঘরে হামলা, ভাঙচুর সহ নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন 3 জন। ভুক্তভোগী সৈয়দ নবী জানিয়েছেন, তিনি তার প্রবাসী ছেলের টাকা দিয়ে নতুন পাকা ঘর নির্মাণ করতে গেলে স্থানীয় রাজু, বাদশাহ, মানিক, মারুফ সহ 15-16 জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা আলমারিতে রাখা নগদ 8 লাখ টাকাও নিয়ে যায়। পরে সুধারাম থানায় অভিযোগ করলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি। এবারে খেলার খবর। অরিক্স প্রেজেন্স বিহা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উন্মোচন হয়েছে। বিকেলে রাজধানীর হোটেল শেরাটনে এই আয়োজনে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এ সময় বক্তারা বলেন, বিহা চ্যাম্পিয়ন্স লিগ 2025 আতিথেয়তা খাতের ঐক্য ও উদ্দীপনার প্রতিচ্ছবি। আগামী 8 মে থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে 21 মে পর্যন্ত। 26 মে গুলশান ইউথ ক্লাব মাঠে প্রতিযোগিতা ফাইনাল ম্যাচ হবে। দেশের 20টি হোটেল এতে অংশ নেবে। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানাচ্ছি। ট্রাইব্যুনালে তদন্ত শেষে শীঘ্রই শেখ হাসিনা বিচার শুরু। সাক্ষাৎকারে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে প্রধান উপদেষ্টা। বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি। বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে শহর গ্রামে সমান লোডশেডিং দেওয়ার পরিকল্পনা। দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবিতে বিএনপি ও বিজেপির ঐক্যমত্য। যেসব সংস্কারের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো প্রকাশের আহ্বান। ঐক্যমত্য কমিশনের সাথে গণসংহতি আন্দোলন ও জেএসটির একাংশের আলোচনা। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে শীঘ্রই জুলাই সনদ গৃহীত হওয়ার আশা। দুই উপদেষ্টার এপিএস ও পিওদের দুর্নীতির বিষয়ে দুদকের তদন্ত শুরু। সরকারের ভিতরে দুর্নীতির প্রতিবাদে যুব অধিকার পরিষদের মার্চ টু দুদক কর্মসূচি। এবং চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে সোমবার জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। ভুল সূত্রে জয় ফেরার লক্ষ্য টাইগারদের। দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।